সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, গরমকাল শুরু হয়ে গিয়েছে এবং এই গরমে চারদিকে যে উত্তাপ এবং সেই উত্তাপে কিন্তু শারীরিক নানা ধরনের অসুবিধাগুলো হয়। ডিহাইড্রেশন থেকে শুরু করে পানি শূন্যতা থেকে শুরু করে ডায়রিয়া এবং নানা ধরনের সমস্যার মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় যেটি হয়ে থাকে ঘরে ঘরে সেটা হচ্ছে জ্বর। এই জ্বরের প্রকোপটা কিন্তু একবার এক এক রকম হয়। অনেকের দেখা যায় একদিনই ভালো হয়ে যাচ্ছে, অনেকের ৩-৪ দিন যাচ্ছে ভালো হচ্ছে না, সেটার সাথে কাশি ঠান্ডা লাগছে। এবং এটা কিন্তু শুধু নির্দিষ্ট একটি বয়সের না, সেটা বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত, মাঝ বয়স থেকে শুরু করে সবারই হচ্ছে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সেটা হচ্ছে এই যে জ্বর এই জ্বরের সাথে কিন্তু আমরা এখন ডেঙ্গুটাকে রিলেট করতে পারছি এই জন্য যে এই সিজনটাতে কিন্তু ডেঙ্গু জ্বরটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তো এই জন্য আজকে আমরা আমাদের বিষয়টিতে ডেঙ্গু জ্বরকে প্রাধান্য দিচ্ছি, কারণ ডেঙ্গু জ্বর হয়ে গেছে কিন্তু আপনি জানছেন না বা সেটা থেকে পরবর্তীতে কমপ্লিকেশন পর্যন্ত যদি চলে যায় তাহলে কিন্তু সেটা তখন ডিল করা কষ্ট হয়ে যায়। তো সেই প্রেক্ষাপট থেকে আজকে আমাদের আলোচনার বিষয়টিকে আমরা রেখেছি ডেঙ্গু প্রতিরোধ ও তার চিকিৎসা, এবং সেই সাথে অন্যান্য জ্বরের সাথে ডেঙ্গুকে কিভাবে আপনি পার্থক্য করবেন বা ডেঙ্গু জ্বর হয়ে গেলে বাড়িতে কিভাবে চিকিৎসা নেবেন, কখন হসপিটালে যেতে হবে সেই সমস্ত, এবং আমরা যাতে ডেঙ্গু না হয় সেটাকে কিভাবে আসলে প্রতিরোধ করতে পারি বা হয়ে গেলে কিভাবে চিকিৎসা নিতে পারি, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার FM মোফাক্খরুল ইসলাম, মেডিসিন বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঢাকা। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি। আপনারা চাইলে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু জ্বর ছাড়াও আমাদের টাইফয়েড বা চিকুনগুনিয়া বা জিকা এই ধরনের যে জ্বরগুলো এই সময় হচ্ছে এই সিজনে, সবগুলো বিষয় নিয়ে তাদের সাইন সিমটমস নিয়ে জানতে পারবেন সরাসরি ফোন করে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে প্রোগ্রামটি দেখতে লগ ইন করতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। স্যার, ধন্যবাদ বাংলা ভিশন কর্তৃপক্ষকে আজকের এই মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণের জন্য। ধন্যবাদ ডক্টর মলি। স্যার, আমরা যেহেতু ফার্স্টে কথা বলছিলাম যে গরমকালে দেখা যায় যে অনেক ধরনের সমস্যাগুলোর সাথে জ্বরের একটা ব্যাপার থাকে, যে এবং এই জ্বরটা দেখা যাচ্ছে বাচ্চা, মধ্যবয়স্ক, বেশি বয়স্ক অনেকেরই হচ্ছে 1-2 দিন থাকছে আবার চলে যাচ্ছে। তা আমরা ডেঙ্গুর আলোচনাটা একটু পরে আসবো, বাট এই সিজনটিতে জ্বরগুলো আসলে কেন হয় বা জ্বর হলে আমাদের তখন আসলে কি ধরনের মেজারমেন্ট করা উচিত? স্যার, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। জ্বর এমন একটি সমস্যা যা আমাদের সারা বছর থেকে আমাদেরকে ভোগাতে থাকে। আমরা আমাদের মেডিসিন প্র্যাকটিসও দেখি সারা বছরই জ্বরের রোগী আসে। তো কিছু কিছু জ্বর থাকে যেটা সারা বছর হয়, আর কিছু কিছু জ্বর সিজনে সিজনে আসে। তো ডেঙ্গু এমন একটি রোগ যেটা একটা সিজনাল রোগ। আর সারা বছর ধরে যেই জ্বরগুলো থাকে যেমন টাইফয়েড, টাইফাস, নিউমোনিয়া, তারপর টনসিলাইটিস, মানে জ্বর কিন্তু আসলে একটা রোগ না, বিভিন্ন রোগের, বিশেষ করে ইনফেকশাস রোগের প্রকাশ হচ্ছে জ্বর। তাহলে উপসর্গ, জ্বর একটা রোগের উপসর্গ। যেমন আমি বলছি যে নিউমোনিয়ার একটা উপসর্গ হচ্ছে জ্বর, কাশি। টাইফয়েডের একটা উপসর্গ জ্বর, ম্যালেরিয়ার উপসর্গ জ্বর, কালাজ্বরের উপসর্গ জ্বর। তাহলে যখনই জ্বর হোক আমাদেরকে এই জ্বরের কারণটা বুঝতে হবে এবং সেই হিসাবে আমাদেরকে চিকিৎসায় যেতে হবে। তো কিছু সিজনাল জ্বর আমি যেটা বলছি যে এখন এই সময়টায়, বিশেষ করে এটা প্রি মনসুন অথবা বর্ষার আগমনের ঠিক আগে আগে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার শুকনো হচ্ছে, এই সময়টাতে শুরু হয় পুরো বর্ষাকাল জুড়ে এবং বর্ষার শেষ জুড়ে থাকে। এই জ্বরগুলো হচ্ছে ওই ভেক্টর বাহিত বা মশা বাহিত, এডিস, বিশেষ করে এডিস মশা বাহিত রোগ। এর ভিতরে আছে ডেঙ্গু, এর ভিতরে চিকুনগুনিয়া, এর ভিতরে জিকা। তো এই সময়ও কিন্তু আমাদের টাইফয়েড হচ্ছে, টাইফাস ফিভার যেটা আমরা রিকেটশিয়াল ফিভার বলি সেটাও হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। তাহলে সবগুলো রোগই কিন্তু এখন বিদ্যমান। এর ভিতরে ডেঙ্গুর প্রকোপটা বাড়বে। তো সেই জন্য যখনই আমাদের কোনো রোগী জ্বরের জন্য আসে, কিংবা যারা ডাক্তার না তারা জ্বরে ফেস করেন বা জ্বরে ভোগেন, তাদেরকে একটু ধৈর্য ধরে বুঝতে হবে যে তার জ্বরটা কি, সেই হিসেবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিছু কিছু জ্বর এখন এই গরমে হঠাৎ দেখা যায় তীব্র গরমের জন্য রোদে কাজ করে আসার পরে, বাসায় আসার পরে শরীর তাপমাত্রা বেড়ে গেছে, একটা জ্বর হয়ে যায়।
এবং এটা পরের দিনই ভালো হয়ে যায়। এবং সেটা আসলে মানে ডেঙ্গুর সাথে সম্পর্কিত না, কোনো কিছু না, এটা গরমের জন্য হতে পারে, শরীরের তাপমাত্রা হঠাৎ করে একটু বেড়ে গেলে পরে ঠিক হয়ে যায়। তাহলে আমাদেরকে যখনই আমাদের জ্বর হোক, এটা এখনকার সিজন আমি বাদ দিই, যদি বলি সারা বছরই যদি জ্বর হয়, আমাদেরকে চিন্তা করতে হবে জ্বরের কারণটা কি, সেই হিসাবে চিকিৎসা করতে হবে। আমাদের দেশে একটা কমন প্র্যাকটিস হচ্ছে যে দৌড় দিয়ে ফার্মাসি থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, তারপরে কিছু প্যারাসিটামল জাতীয় ঔষধ, গায়ে ব্যথা বললে গায়ে ব্যথার ওষুধ দিয়ে দেয়। তো আলটিমেটলি আমাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সেগুলো বিভিন্ন জটিলতার তৈরি করে। তাহলে প্রথমেই দৌড় দিয়ে আমার মনে হয় যে ওষুধ খাওয়া ঠিক হবে না। যদি জ্বর হয়, প্যারাসিটামল জাতীয় ঔষধ যেমন নাপা, এক্সপা, এগুলো প্যারাসিটামল জাতীয় ঔষধটাকে আমরা সেবন করতে পারবো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। এগুলো ওভার দি কাউন্টার মেডিসিন বলা হয়। পৃথিবী জুড়ে এগুলো কিন্তু প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায়। তো প্রেসক্রিপশন ছাড়া আপনারা শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন, কিন্তু গায়ে ব্যথার জন্য ব্যথার ওষুধগুলো এই সময়টায়, বিশেষ করে ডেঙ্গু সিজনে অবশ্যই পরিহার করতে হবে। তীব্র গায়ে ব্যথা, মাথা ব্যথা, দেখা যায় ক্লোফেনাক জাতীয় ঔষধ খাচ্ছে, আপনার নেপ্রোক্সেন জাতীয় ওষুধ খাচ্ছে, এগুলো কিন্তু পরবর্তীতে যদি ডেঙ্গু হয় জীবন সংহারী হয়ে যেতে পারে। তাহলে ওষুধ খাবার ব্যাপারে আমাদের সংযমী হতে হবে। শুরুতে অ্যান্টিবায়োটিক যদি খাওয়া শুরু হয়ে যায়, তাহলে আমরা রোগটাকে নির্ণয় করতে পারে কঠিন হয়ে যায় আমাদের জন্য। এটাতে আমরা আসছি, তার আগে একটু ডেঙ্গুর ব্যাপারটাতে যদি আমরা কথা বলছিলাম যে একদিনের হঠাৎ করে জ্বর পরের দিন ভালো হয়ে যাওয়াই কিন্তু আসলে ডেঙ্গু না। বা এখন যদি এই সিজনটাতে যেহেতু এডিস মশার সংক্রমণ বেড়ে যায় এবং ডেঙ্গু হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, সেখান থেকে যদি স্যার একটু লক্ষণ উপসর্গগুলো বলা যায়, যে সাইন সিমটমসগুলো কিছুটা হয়তো বা রোগীরা বা রোগীর পরিবার দেখলে বুঝতে পারবে যে তার ডেঙ্গু হয়েছে কিনা। ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ হচ্ছে জ্বর, এবং শুরুতেই কিন্তু হাই ফিভার থাকে, উচ্চ জ্বর 103-104 শুরুতেই। সাধারণত দেখা যায় যদি টাইফয়েড জ্বর কিংবা নিউমোনিয়ার জ্বর, আমার ফ্যারিনজাইটিসের জ্বর, এগুলো কিন্তু জ্বর ধাপে ধাপে বাড়ে। কিন্তু ডেঙ্গুর জ্বরটা প্রথম দিন থেকে অনেক জ্বর শুরু হয়ে যায়। কিছু কিছু রোগী এর আগে 12 ঘন্টা 24 ঘন্টা আগে গায়ে ব্যথার কথা বলতে পারে, একটু সর্দি মেজমেজ করার কথা বলতে পারে, কিন্তু জ্বর যখন হয় তখন আমরা বুঝতে পারি যে এটা জ্বর। এবং জ্বর হঠাৎ করে 103-104 হয়ে যাবে। রোগীর আত্মীয় স্বজন যারা আসে তারা বলে কোনো অবস্থাতেই জ্বর কমানো যায় না, প্যারাসিটামল খাওয়ায় জ্বর কমানো যায় না। তখন তারা কি করে, তখন ওই যেগুলোর NSAID জাতীয় ওষুধ আছে ওগুলো ব্যবহারের দিকে ঝুঁকে যায়। তো জ্বর, তীব্র গায়ে ব্যথা, একটু ধৈর্য ধরতে হবে, কারণ অতিরিক্ত ওষুধ, আবারও বলছি, যে আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাহলে যদি অ্যাডাল্ট পপুলেশন আমরা ধরি, তাদেরকে দিনে 3 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল দেওয়া যাবে। যদি জ্বর খুব বেশি উঠে যায় তাহলে আমরা প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করতে পারি। তাতেও যদি জ্বর না কমে আমরা গা মুছিয়ে দিতে পারি, ফ্যানিং করতে পারি। কিন্তু তাড়াহুড়া করতে গেলে দেখা যাবে যে আমরা সমস্যায় পড়ব। তাহলে ডেঙ্গু জ্বরের প্রধান সমস্যা হচ্ছে উচ্চ জ্বর। প্রথম দিকেই একদম জ্বর বেশি হয়ে যায় এবং জ্বর কিন্তু ধাপে ধাপে কমতে থাকে। প্রথম দিন অনেক জ্বর থাকে, দ্বিতীয় দিন অনেক জ্বর থাকে, তৃতীয় দিন থেকে জ্বর একটু কমে যায়, চতুর্থ দিন দেখা যায় জ্বর প্রায় চলেই যায়, এরপর আবার জ্বর আসতে পারে। তাহলে প্রধান লক্ষণ জ্বর, উচ্চ জ্বর, হাই টেম্পারেচার। সেই সাথে হচ্ছে গায়ে ব্যথা। গায়ে ব্যথার ভিতরে মাজায় ব্যথা, সমস্ত শরীরে ব্যথা, মাথায় ব্যথা, চোখের ব্যথা, রেট্রো অরবিটাল পেইন আমরা বলি, চোখের ব্যথা, তীব্র ব্যথা হলে মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা করে। তাহলে জ্বর এবং গায়ের ব্যথা যখন আমাদের রোগীরা কমপ্লেন করে, অভিযোগ করে, তখন আমরা এটাকে, অথবা আপনারা যখন এই সমস্যায় ভুগবেন তখনই ডেঙ্গুকে আপনার চিন্তায় নিয়ে আসতে হবে। এছাড়া এখন আরেকটা রোগের প্রাদুর্ভাব হচ্ছে, আমরা এই সিজনে বেশ কিছু পাচ্ছি, সেটা হচ্ছে চিকুনগুনিয়া। তো এটা একটু জানতে চাচ্ছিলাম যে চিকুনগুনিয়াটা কি আসলে এক ধরনের মানে কি টাইপের জ্বর, বা এটার সাথে ডেঙ্গুর ডিফারেন্সিয়েশনটা আমরা কিভাবে করি সাধারণত, আপনারা কিভাবে করে থাকেন? ডেঙ্গু একটা ভাইরাস জনিত রোগ। 4 ধরনের ভাইরাস দিয়ে ডেঙ্গু হয়: ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4। 4টা স্পিসিস আছে ডেঙ্গু জ্বরের, 4 ধরনের ভাইরাস আছে। এবং এই ডেঙ্গু জ্বরটার বাহক হচ্ছে মশা, মসকিটো, এডিস মসকিটো, এডিস ইজিপ্টি, এলব্যাপ্টোকোকাস। তো এই এডিস মশা আমরা যদি বলি, এডিস মশাবাহিত রোগ হচ্ছে ডেঙ্গু। চিকুনগুনিয়াও একটা ভাইরাস জনিত রোগ। এই চিকুনগুনিয়া ভাইরাসটার নামে হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস, এবং এটাও কিন্তু এডিস মশাবাহিত রোগ। একই ভেক্টর আপনার দুটি জ্বরেরই বাহক, এবং সিজনও সেম।
এই একই সময় দেখা যায় যে চিকুনগুনিয়ার প্রকোপ হয়। এই একই সময় ডেঙ্গু এই যে এডিস মশা জিকা ভাইরাস বহন করে এবং এখানে জিকাও হতে পারে, তবে জিকা কিন্তু রোগের প্রকোপটা অত বেশি হয় না, জ্বর কাশি এগুলো খুব বেশি হয় না, একটু ইনফ্লুয়েঞ্জা লাইক ফিভার হয়। কিন্তু জিকার মারাত্মক প্রভাব হচ্ছে গর্ভবতী মায়েদের যদি হয় তাহলে বাচ্চার কনজেনিটাল ম্যালফরমেশন হয়। সো এই সময়টায় যদি মহিলা বিশেষ করে গর্ভবতীরা যদি জ্বরে আক্রান্ত হয়, সর্দি কাশিতে আক্রান্ত হয়, তাহলে তাদেরকে জিকা টেস্টটা করে নেওয়াটাই ভালো। তো আমাদের মেইন সমস্যাটা হচ্ছে এখন আমরা যদি ধরি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। চিকুনগুনিয়াও শুরু হয় উচ্চ তাপমাত্রা দিয়ে, হাই ফিভার। শুরুতেই রোগীরও একই অভিযোগ থাকে যে অনেক জ্বর, 103-4 ডিগ্রি জ্বর, জ্বর কিছুতেই কমানো যায় না। সেই সাথে একটা স্ট্রাইকিং ফিচার হচ্ছে এদের গিরায় গিরায় ব্যথা। ডেঙ্গু জ্বরে কিন্তু সমস্ত গায়ে ব্যথা করে, কোমর ব্যথা করে, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, কিন্তু এরা গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ছোট ছোট যে হাতের আঙ্গুলের জয়েন্ট, এইগুলো আমরা বলি মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, হিপ জয়েন্ট, যত জোড়া থাকে শরীরের সমস্ত জোড়ায় ব্যথা। শুধু ব্যথা না, তীব্র ব্যথা, জয়েন্টগুলো একটু ফুলে ফুলেও যায়, ধরলে এগুলো টেন্ডার বা ব্যথা হয়, ধরলে ব্যথা লাগে। এবং অধিকাংশ পেশেন্টরা বলে যে তারা হাত পা নাড়তে পারে না, সকালে ঘুম থেকে উঠলে মাটিতে পা দিতে পারে না। তাদের এই ব্যথার, জ্বরের চাইতে তাদের কষ্টটা কিন্তু এই গিরার ব্যথাটা নিয়ে বেশি থাকে। তাহলে এই ব্যথা দুটোতেই থাকে। ডেঙ্গুতে থাকে গায়ে ব্যথা, ডেঙ্গুতে মেনলি মাসেল এক বলি আমরা, মাসেল ব্যথা হয়, বোনসে ব্যথা হয়, কিন্তু চিকুনগুনিয়াতে গিরায় গিরায় ব্যথা হয়। তাহলে এই দুটো দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি ক্লিনিক্যালি যে এটা ডেঙ্গু, এটা চিকুনগুনিয়া। তারপরে আমাদের ফাইনাল ডিসিশন আসতে হলে আমাদেরকে পরীক্ষায় যেতে হবে। এখন এই পরীক্ষা নিরীক্ষার কথাতে আসতেছিলাম যে স্যার আপনি একটা কথা বলছিলেন যে আমরা যদি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে বা শুরুতে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দেয় জ্বরের প্রকোপ কমানোর জন্য বা ব্যাকটেরিয়াল ইনফেকশন মনে করে, সেক্ষেত্রে আসলে আমরা কি প্রপার রেজাল্ট পাবো কিনা টেস্ট করলে, এবং ডেঙ্গু টেস্টটা আসলে কোন সময় করা উচিত? ডেঙ্গু টেস্ট আমাদের বারবার করতে হয়, কারণ ডেঙ্গুতে কিছু রক্তের জটিলতা তৈরি হয়। তাহলে প্রথমে হচ্ছে আমাদের যখনই আমাদের জ্বর এবং এই গায়ে ব্যথা, আমার সাসপেক্ট ডেঙ্গু আমরা করব, আমরা বেসলাইন একটা ইনভেস্টিগেশন করে ফেলবো। বেসলাইন বলতে যদি জ্বর গতকাল শুরু আমি আজকেই করতে পারি, তাহলে এই প্রথম ইনভেস্টিগেশন আমরা কি করব, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্টটা করব। কমপ্লিট ব্লাড কাউন্টে আমাদের দেখা যায় যে ডব্লিউবিসি একটা আছে, ডব্লিউবিসি কাউন্টটা হয় নর্মাল থাকে কিংবা সামান্য কমে। আর এটা হচ্ছে প্ল্যাটিলেটটা প্রথম 1-2 দিন কিন্তু আমরা নর্মালি পাবো, প্ল্যাটিলেট কাউন্ট আমরা দেখে নিলাম, হেমাটোক্রিটটা আমরা দেখে নিই। এটা হচ্ছে আমাদের প্রথম বেসলাইন ইনভেস্টিগেশন হিসেবে ধরে নিই। পরবর্তীতে আমরা এর সাথে তুলনা করব যে কি পরিবর্তন হচ্ছে। পেশেন্টের জটিলতা হলে এগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে। তাহলে প্রথমেই আমরা সিবিসিটা দেখব। আরেকটা হচ্ছে ডেঙ্গুর জন্য ডেঙ্গু অ্যান্টিজেন টেস্ট, ডেঙ্গু NS1 অ্যান্টিজেনটা জ্বরের সাথে সাথেই পজিটিভ হয়ে যায় এবং জ্বরের 5 দিন পর কিন্তু এটা আর পাওয়া যাবে না। তাহলে জ্বরের প্রথম 5 দিনের ভিতর যদি আমরা করি, আমাদের বেসলাইন সিবিসিটা করতে হবে, সেই সাথে ডেঙ্গু NS1 করতে হবে। এর সাথে আমরা রুটিন আরও কিছু টেস্ট করে ফেলি, যেমন ইউরিনটা আমরা করে ফেলি যে ইউরিনে ইনফেকশন আছে কিনা, এটাও খুব কমন। তাহলে একটা টেস্ট করা হয় যে আইজিজি বা আইজিএমটা যে করি স্যার আমরা ডেঙ্গুর ক্ষেত্রে, এটা আসলে আমরা কখন করি, কখন দেওয়া হয় রোগীদেরকে এটা? ডেঙ্গু আইজিজি আইজিএম টেস্টটা এটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি রক্তে আসতে কিন্তু একটু সময় লাগে। তাহলে অ্যান্টিবডিটা আসবে আমার 5 দিন পরে। তাহলে 5 দিন আগে আমি অ্যান্টিবডি করলে অযথা আমার এটা মানে অর্থের অপচয় ছাড়া কিছু হবে না। আমি কোনো কারণে প্রথম 5 দিন ইনভেস্টিগেশন করাইতে পারি নাই, অথবা এখন আমার সিবিসি যা ডাউটফুল আছে, NS1 নেগেটিভ, NS1 অ্যান্টিজেন নেগেটিভ থাকা সত্ত্বেও কিন্তু ডেঙ্গু হতে পারে, সবসময় আমাদের পজিটিভ রেজাল্ট আসে না। তো তখন এই জ্বরটা যদি আমার 5 দিন পরে যায়, 5 দিন পরে আমি আবার ডেঙ্গু অ্যান্টিবডিটা দেখে নেব। অ্যান্টিবডি আপনি দেখবেন যে আবার 2 ধরনের আছে, অ্যান্টিবডি IgM IgG। অনেকেই দেখা যায় IgG পজিটিভ আছে, তখন বলে যে ডেঙ্গু হয়ে গেছে। IgG কিন্তু অ্যান্টিবডি IgGটা ইন্ডিকেট করে পাস্ট ইনফেকশন, আগে তার কখনো ডেঙ্গু হয়েছিল, তাহলে তার এখন IgG পজিটিভ হবে। আর রিসেন্ট ইনফেকশন, এখনকার ইনফেকশন যদি IgM অ্যান্টিবডি পজিটিভ থাকে, তাহলে আমরা বুঝবো এটা রিসেন্ট ইনফেকশন। তাহলে অ্যান্টিবডি টেস্টটা আমাদের করতে হবে 5 দিন পরে, আর অ্যান্টিজেনটা 5 দিন আগে, মানে প্রথম দিকে করলে আমার অ্যান্টিজেন করে ফেলতে হবে। অনেক ধন্যবাদ স্যার। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা ডেঙ্গু জ্বর যাদের হয় বা ডেঙ্গু হলেই
প্লেটলেট কাউন্ট খুব কমনলি এখন সবাই জানে যে প্লেটলেট কাউন্টের উপর আমরা খুবই গুরুত্ব দিই যে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে কিনা বা কমে গেলে খুব বেশি মাত্রা কমে গেলে সেক্ষেত্রে হসপিটালে যেতে হবে কিনা, এই জায়গাটাতে যদি আমাদের একটু ক্লিয়ার করে দেন স্যার যে প্লেটলেট কাউন্টের সাথে আসলে ডেঙ্গু জ্বরের সম্পর্কটা কোথায়? অ্যাকিউট ভাইরাল ফিভার বা জ্বরের ভিতরে প্লেটলেট কমে এরকম একটা ইউনিক রোগই হচ্ছে ডেঙ্গু। অন্য কোনো জ্বরে কিন্তু এভাবে প্লেটলেট কমে না। প্লেটলেট কেন কমে, কিভাবে কমে, এটা নিয়ে এখনও বিতর্ক আছে, আমরা শিওর করে বলতে পারি না। সম্ভবত প্লেটলেট যে প্রোডাকশন সেখানে এটাতে ডেঙ্গু ইনফেকশনের কারণে কোনো সমস্যা হয় যার জন্য প্লেটলেট কমে। প্লেটলেট নিয়ে এই ডেঙ্গু আসার পরে কিন্তু অনেক অনেক কথা হচ্ছে এবং সমাজে অনেক মিসকনসেপশন তৈরি হয়ে গেছে। ডেঙ্গু নাই এমন পেশেন্ট আমাদের কাছে বছর জুড়ে আসে, স্যার আমার প্লেটলেট কম, শরীর দুর্বল হয়ে গেছে, চলতে পারি না। প্লেটলেট কমার কারণে শরীর দুর্বল হয়ে গেছে। তো প্লেটলেটের সাথে শরীরের কোনো দুর্বলতার কোনো সম্পর্ক নাই। প্লেটলেট রক্তের এক ধরনের কণিকা, তাদের কাজ হচ্ছে রক্তকে রক্তনালীর ভিতরে ধরে রাখা। ছোটোখাটো আঘাতে, ট্রমাতে আঘাতে যেন শরীর থেকে রক্ত বেরিয়ে না যায়, এই কাজটা প্লেটলেট করে। দ্যাট ইজ, এটা হচ্ছে ব্লাড ভেসেলের গার্ড, যেন ব্লাডটা ভেসেল থেকে রক্তনালী থেকে বাইরে চলে না আসতে পারে। তাহলে প্লেটলেট যদি কমে যায় এবং মানে সিভিয়ারলি কমে যায়, তখন রক্তক্ষরণের একটা ভয় থাকে, একটা রিস্ক থাকে। তাহলে আমাদের নর্মালি প্লেটলেট কিন্তু 1.5 লাখের উপরে থাকে এবং আমাদের রিজার্ভ হিউজ অ্যামাউন্ট রিজার্ভ আছে। এই প্লেটলেট কমতে থাকলে আমার যদি এটা 10,000-এ চলে আসে কিংবা তারও নিচে, যাদের ডেঙ্গু থাকে তাদের কিন্তু দেখা যায় ব্লিডিং টেন্ডেন্সি কম। ইভেন আমরা 10,000-এর নিচেও দেখছি যে কোনো ব্লিডিং হয় না। তাহলে প্লেটলেট কমে যাওয়ার একটাই ভয়, সেটা হচ্ছে ব্লিডিং হওয়া। যদি আপনার প্লেটলেটগুলি নর্মাল ফাংশনিং থাকে, আগে থেকে প্লেটলেটের কোনো রোগ না থাকে, তাহলে কিন্তু প্লেটলেট 1.5 লাখের নিচে, 1.5 লাখ থেকে সাধারণত 4 লাখ আমরা নর্মাল বলি। আপনার 1 লাখ আসলে অনেকে উদ্বিগ্ন হয়ে যায়, 60,000 70,000 উদ্বিগ্ন হয়ে যায়। এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমাদের সতর্ক থাকতে হবে যে প্লেটলেট কত দ্রুত কমছে, খুব বেশি কমছে কিনা। প্লেটলেট কমে যাওয়াটা কিন্তু আমাদের একটা প্রেডিক্টর যে ডেঙ্গু সিভিয়ারের দিকে যাচ্ছে। কিন্তু প্লেটলেট কমে যাওয়ার জন্যই যে ব্লিডিং হবে কিংবা রোগী খারাপ হবে সেটা কিন্তু না। বরং আমাদের জন্য যেটা ভয়ের, আমরা যেটা ভয় পাই সেটা হচ্ছে হেমাটোক্রিট কমে যাওয়া। ডব্লিউবিসি কিছু কমে যায়, নিউট্রোফিল কমে যায়, সেটাতে খুব সমস্যা হয় না। হেমাটোক্রিট বা রক্তের যে কণিকাগুলো সেগুলো কমে যায়, রক্তের সেটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? রক্তের কণিকা অ্যাকচুয়ালি বাড়ে না, রক্ত থেকে যে জলীয় অংশ সেটা বেরিয়ে যায়, আমরা এটাকে বলি প্লাজমা লিকেজ। যখন জলীয় অংশ ব্লাড থেকে বেরিয়ে যায় তখন সেলগুলো থাকে ওগুলো কনসেন্ট্রেটেড হয়ে যায়, যার জন্য হেমাটোক্রিট বাড়তে থাকে। তাহলে ব্লাডের যখনই হেমাটোক্রিট যত বাড়তে থাকে আমরা তত বেশি উদ্বিগ্ন হই যে আমার তত বেশি প্লাজমা লস হচ্ছে, ফ্লুইড লস হচ্ছে। এবং যখনই ভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে ফ্লুইড লস হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার কমতে থাকে। ব্লাড প্রেশার কমতে কমতে একসময় এমন হয়ে যায় যে আমার সেরিব্রাল সার্কুলেশন, ব্রেইনের সার্কুলেশন কমে যায়, কিডনির সার্কুলেশন কমে যায়, আমার লিভারের সার্কুলেশন কমে যায়। যখন বিভিন্ন অঙ্গে আমার সার্কুলেশন কমে যাবে তখন আমরা শকে চলে যাব। আমরা এটাকে বলি শক, ডেঙ্গু শক সিনড্রোম। এবং ডেঙ্গু শক সিনড্রোম যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে আমাদের অর্গান ফেইলিওর, এই অর্গানগুলো, এই অঙ্গগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমাদের জন্য রক্ত, আমরা যে প্রথমেই বলেছিলাম যে বারবার আমরা করি, পিরিয়ডিক্যালি করি, আমরা মার্ক করি প্লেটলেট কমছে কিনা, কী হারে কমছে, আমার হেমাটোক্রিট বাড়ছে কিনা, এই দুটোর উপরে আমাদের নজর বেশি থাকে। তাহলে প্লেটলেট কমলে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যদি প্লেটলেট কমে যায়, সাধারণত রক্তক্ষরণ, প্লেটলেট কমার কারণে যদি রক্তক্ষরণ হয় সেটা ভিজিবল রক্তক্ষরণ হয়, যেমন দাঁত মানে গাম থেকে রক্ত যাবে, হাঁচি দিলে রক্ত আসতে পারে। তো ভিজিবল যদি ব্লাড লস আমরা দেখি, আমরা কিন্তু প্লেটলেট ট্রান্সফিউশন দিতে পারবো, আমাদের কাছে প্লেটলেট আছে। এর জন্য আমাদের অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এখানে স্যার একটা বিষয় হচ্ছে কি যে ডেঙ্গু হলেই দেখা যাচ্ছে যে মানে হসপিটালাইজড হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, রোগীর চাপ প্রচুর বেড়ে যায় হসপিটালে। এখানে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে দর্শকদের উদ্দেশ্যে যে আসলে কোন পর্যন্ত কিন্তু আমরা বাসায় রেখে তাকে ট্রিটমেন্ট দিতে পারবো এবং ওই ট্রিটমেন্টে কিন্তু অনেক বেশিরভাগ রোগী ভালো হয়ে যায়। তো সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে কোন পর্যায়ে হসপিটালে আসলে আনা উচিত। ডেঙ্গু জ্বরকে আমরা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম, এটা এক ধরনের ক্লাসিফিকেশন ছিল। এখন যেটা হু রিকমেন্ড করছে সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার,
ডেঙ্গু ফিভার উইথ ওয়ার্নিং সাইন আর সিভিয়ার ডেঙ্গু। সাধারণ ডেঙ্গু মানে জ্বর, গায়ে ব্যথা, চোখে ব্যথা। যখন সাধারণ ডেঙ্গু থাকবে, আমার ব্লাডের যে প্যারামিটারগুলো আমি বললাম, ডব্লিউবিসি সামান্য কম, প্লেটলেট কিছু কম, হেমাটোক্রিট অলমোস্ট নর্মাল আছে, এরাই কিন্তু অধিকাংশ রোগী। আমার যদি 100 রোগী দেখি, আমার 70 থেকে 80% কিন্তু থাকবে যারা সাধারণ ডেঙ্গু রোগী। প্লেটলেট কিছু কমতে পারে। তাহলে এই অধিকাংশ ডেঙ্গু রোগীর জন্য বাড়িতে চিকিৎসাই যথেষ্ট। ডেঙ্গু হলেই ভয় পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ডেঙ্গুর কোন রোগীগুলো হাসপাতালে ভর্তি হবে? যদি ডেঙ্গু রোগী কারো কোমরবিডিটিস থাকে, যেমন কিডনির সমস্যা, মানে সাথে কিডনির সমস্যা, ডায়াবেটিস, কিডনির সমস্যা আছে, সিভিয়ার ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, তার হার্ট ফেলিওর আছে, তারপরে প্রেগনেন্ট ওমেন, অথবা এমন কোনো মানুষ যে একেবারে একাই থাকে ঘরের ভিতরে, তাকে দেখার কেউ নাই, যদি সে অসুস্থ হয়ে যায় গুরুতর, তাকে রিকভার করে আনার মতো লোক থাকবে না। শুধুমাত্র এই রোগীগুলো আমরা সাধারণ ডেঙ্গু হলে হাসপাতালে ভর্তি করব। এছাড়া আমরা যাদেরকে ভর্তি করব তারা ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন যাদের থাকে। ওয়ার্নিং সাইন মানে সতর্ককরণ, আমরা যেটা বুঝতেই পারি। ওয়ার্নিং সাইন থাকলে এই রোগীগুলো খারাপ হওয়ার চান্স থাকে, হতে পারে। তাহলে সেই ওয়ার্নিং সাইনগুলো আমাদের একটু বলে দিতে হবে যে আপনার ডেঙ্গু, আপনার ভয় পাওয়ার কিছু নাই, আপনি শুধু প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন। সেই সাথে কতগুলো জিনিস আমরা নিষেধ করি, যে বাতের ওষুধ খাবেন না, বাতের ওষুধ খাবেন না, অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাবেন না। অপ্রয়োজন মানে দেখা যায় ডেঙ্গুর সাথে অন্য কোনো ইনফেকশন থাকতেও পারে। আমরা বিশেষ করে মহিলাদের দেখি ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন থাকে, কারো কারো টনসিলাইটিস থাকে। সো ডেঙ্গু হলে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না এটা তেমন না, কিন্তু অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়ার, কারণ ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। তাহলে আপনি বাড়িতে থাকবেন, আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন, আপনি হাইড্রেশনটা মেনটেন করবেন, যে পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন। এখন পানি বলতে আমরা বলি একটু সাধারণ পানি খাবেন, ডাব খাবেন, একটু খাবার স্যালাইন, যদি অতিরিক্ত ঘাম হয় খাবার স্যালাইনও খেতে পারেন। এমন কোনো কিছু নাই যেটা খেলে আপনার খুব উপকার হবে, জাস্ট আপনার হাইড্রেশনটা মেনটেন করেন, প্রেশারটা দেখেন। তো ওয়ার্নিং সাইন যদি দেখা যায় তাহলে আপনি হাসপাতালে আসেন। এই ওয়ার্নিং সাইনগুলো নিয়ে একটু জানবো, এবং সেই সাথে ডেঙ্গু দেখা যাচ্ছে হয়ে গেছে কিন্তু বুঝতে পারে নাই, বুঝতে না পারার কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে কমপ্লিকেশনস ডেভেলপ করছে, তখন বোঝা যাচ্ছিল যে কোনো এক সময় হয়তো বা তার ডেঙ্গু হয়েছিল। তো সেই ওয়ার্নিং সাইনগুলোর সাথে ডেঙ্গুর কমপ্লিকেশনসগুলো আনট্রিটেড থাকলে কি হতে পারে, এবং সেই সাথে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি, সেগুলো একটু জানবো। তার আগে স্যার ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, মেডনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা ডেঙ্গু জ্বর নিয়ে কথা বলছিলাম, কারণ এই সিজনটিতে আসলে ডেঙ্গু জ্বরের প্রকোপ খুবই বেড়ে যায়, এবং সেটা যাতে কারো জীবনহানির কারণ না হয় সেই জন্য কিন্তু আমাদের আজকের আয়োজন। এবং এই প্রত্যেকবার দেখা যাচ্ছে যে এই সিজনটাতে যখন ডেঙ্গু জ্বর হয় তখন কিন্তু অনেকেরই আমরা শুনি যে একটা ভালো নামি স্কুলের বাচ্চা মারা যাচ্ছে, বা অনেক ভালো জায়গায় কাজ করছেন এরকম মারা যাচ্ছে, আমরা পেপারে অনেক পাই। তো সেই জায়গা থেকে আজকে আমরা প্রতিরোধটা নিয়ে স্যার একটু কথা বলবো। তার আগে আপনি স্যার একটা কথা বলছিলেন যে ওয়ার্নিং সাইন, যে ওয়ার্নিং সাইনগুলো থাকলে আমরা হসপিটালে রোগীকে ভর্তি করব, বা এই ধরনের কিছু দেখলে আমরা রোগীকে হসপিটালে নিয়ে যাব, এটা একটু যদি আমার সাথে শেয়ার করেন। ডেঙ্গু ওয়ার্নিং সাইন বলতে আমরা যেটা প্রথমে বলি সেটা হচ্ছে পারসিস্টেন্ট ভমিটিং, যে কন্টিনিউয়াস রোগী বমি করছে, হাইপোভলিউমিয়া হয়ে যাবে, মানে শরীরের যে ফ্লুইডের লেভেলটা কমে যেতে থাকবে, তখন ফ্লুইড কমে যাবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। তাহলে একটা হচ্ছে রোগী যদি বারবার বমি করতে থাকে, এটা একটা ওয়ার্নিং সাইন। তারপর যদি লিভার, এটা তো রোগীরা বুঝবে না, লিভার যদি বড় হয় 2 সেন্টিমিটার, নর্মালের তো হাতে লিভার লাগার কথা না, 2 সেন্টিমিটারের বেশি বড় হয়। তো এখানে একটা বিষয় আছে যে আপনি যেটা বললেন বমি করার বিষয়টা, অনেক সময় দেখা যায় এমনি জ্বর হলেও কিন্তু অনেকে বমি করেন, কিন্তু সেটা কি স্যার কয়েকদিন মানে টানা করছে এরকম সিচুয়েশন হলে তখন কি? আমি একটা কথা হচ্ছে যে পারসিস্টেন্ট ভমিটিং, যে বমির ওষুধ দেওয়া হচ্ছে তারপর বমি কমছে না, বমি করতে করতে রোগী দুর্বল হয়েছে, তাহলে নিয়ে আসতে হবে। আমি 2 দিন অপেক্ষা করার প্রয়োজন নেই। একবার বমি হলেও ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু বারবার বমি হতে থাকলে তাকে নিয়ে আসতে হবে। যদি তার ডান দিকের পেটে ব্যথা থাকে, যে মনে হয় লিভারটা বড় হয়েছে, এটা ডাক্তারদের কাজ, এটা রোগীরা বুঝবে না, তাহলে তাদেরকে আনতে হবে। যদি দেখা যায় যে রক্ত যাচ্ছে, দাঁতের মাড়ির থেকে ব্রাশ করার সময় রক্ত যাচ্ছে, থুতুর সাথে রক্ত যাচ্ছে, কিংবা হাঁচি দিলে রক্ত যাচ্ছে, গায়ে লাল লাল স্পট হচ্ছে, আমরা যদি ব্লিডিংয়ের কোনো দেখি তাহলে তাকে ভর্তি করে দিতে হবে।
যদি দেখা যায় আমরা প্রথম দিন প্ল্যাটিলেট করলাম, তারপরে প্ল্যাটিলেটটা ধম করে অনেক 1.5 লাখ ছিল, হঠাৎ করে 1 লাখে চলে আসে, প্ল্যাটিলেট খুব র্যাপিডলি পড়ে যাচ্ছে, তাহলে তাকে ভর্তি করতে হবে। যদি দেখা যায় কারো প্রস্রাব কমে গেছে, তাহলে তাকে ভর্তি করতে হবে। যদি দেখা যায় যে মাথাটা লাইট হেডেডনেস, মাথা হয়ে গেছে, পাতলা পাতলা লাগছে, উল্টাপাল্টা বকছে, তার মানে তখন আমরা এগুলোকে ডিহাইড্রেশনে ধরে নিই। তাহলে এই রোগীগুলোকে বিলম্ব না করে হাসপাতালে ভর্তি করে ফেলতে হবে। তো ওয়ার্নিং সাইন যদি থাকে তাহলে ভর্তি করতে হবে, এবং আমরা তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট আমরা দিতে থাকবো, যে লক্ষণ অনুযায়ী আমরা চিকিৎসা দেব। ডেঙ্গুর চিকিৎসা কিন্তু আমার স্পেসিফিক কোনো চিকিৎসা নাই যে এটা দিলে ডেঙ্গু ভালো হয়ে যাবে। ডেঙ্গুর ভালো দিক হচ্ছে ডেঙ্গু এটা সেলফ লিমিটিং ডিজিজ। ডেঙ্গু সাধারণত 7 দিনের ভিতরে কমপ্লিট ভালো হয়ে যায়, অধিকাংশ মানুষ 7 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ডেঙ্গুর ক্রিটিক্যাল কিছু ফেজ আছে, জ্বরটা আমার 3 দিন ছিল, তারপরে আবার একটু উঠলো, কমলো, আবার উঠলো, 5 দিন পর থেকে কিন্তু রোগী একদম ভালো হয়ে যায়, 7 দিনের ভিতরে কমপ্লিট রিকভারি। জিজ্ঞেস করার বিষয় থাকে কি, যখন জ্বর হচ্ছে আমরা বলছিলাম যে এনএসআইডি বা প্যারাসিটামল জাতীয় ওষুধ সে খেতে পারে, কিন্তু দেখা যায় কি কারো কারো মানসিক একটা থাকে যে আমি যেহেতু হাত পা ব্যথা করছে আর লম্বা সময় ধরে খাই, এবং দেখা যায় অনেক দিন ধরে মানে 1 মাস 1.5 মাস ধরে এই প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধগুলো খেয়ে যাচ্ছে, সেটা কি আসলে কতটুকু ঠিক? আমি ওটাতে আসছি। তাহলে আমাদের ডেঙ্গুর ক্রিটিক্যাল ফেজ আমরা বলি কিন্তু 5, 6, 7 দিনের দিন, অধিকাংশ জটিলতা সেই সময়টায় হয়। তাহলে সেই সময়টাকে আমরা একটু মনিটর করব। এবং সিভিয়ার ডেঙ্গু, যেটা তুমি বলছিলে যে সিভিয়ার ডেঙ্গু কি হয়, কাদের হয় এটা কিন্তু প্রেডিক্টেবল না। ইউজুয়ালি দেখা যায় যাদের আগে ডেঙ্গু একবার হয়েছিল তাদের কিন্তু ক্রিটিক্যাল ফেজে বেশি যায়। ক্রিটিক্যাল ফেজে দেখা যায় ব্লাড প্রেশার অনেক কমে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, প্রস্রাব কমে যায়, শ্বাসকষ্ট হয়, তারপরে মারাত্মক রকমের ব্লিডিং শুরু হয়, দেখা যাচ্ছে পায়খানার সাথে ব্লাড যাচ্ছে, রক্তের সাথে, বমির সাথে ব্লাড যাচ্ছে। এইগুলোকে আমরা বলি সিভিয়ার ডেঙ্গু। আর একটা হচ্ছে ডেঙ্গুর সবচেয়ে খারাপ যেটা এক্সপান্ডেড ডেঙ্গু, যখন দেখা যায় যে অর্গান ফেলিওর ডেভেলপ করে, যেমন কিডনি ফেলিওর ডেভেলপ করে গেল, লিভার ফেলিওর ডেভেলপ করে গেল, তাদের রেসপিরেটরি ফেলিওর, এআরডিএস হয়ে গেল, এগুলো হচ্ছে এক্সপান্ডেড ডেঙ্গু, ডেঙ্গুর সবচেয়ে খারাপ দিক। কিন্তু এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ডেঙ্গু কিন্তু খুবই অধিকাংশ ক্ষেত্রে সেলফ লিমিটিং, নিজে নিজে ভালো হয়ে যায়। শুধুমাত্র এই ডেঙ্গু ওয়ার্নিং সাইন থাকলে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি এটাকে ম্যানেজ করতে হবে। সিভিয়ার ডেঙ্গু হলে, ব্লিডিং হলে আমাদের ব্লিডিং ম্যানেজ করতে হবে, প্রেশার কমে গেলে ফ্লুইড রিহাইড্রেট করতে হবে। আর যদি এক্সপান্ডেড ডেঙ্গু হয়ে যায় তখন এগুলোকে স্পেশালাইজ সেন্টার, এগুলো আমাদের ছোটোখাটো হাসপাতাল, টার্সিয়ারি লেভেল হাসপাতাল, এদের ম্যানেজ করতে হবে। তবে ভালো কথা হচ্ছে অধিকাংশ ডেঙ্গু শুধু আমরা যদি একটু ঠিকমতো আমাদের হাইড্রেশন মেনটেন করতে পারি ভালো হয়ে যায়। আমাদের এর জন্য খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তো যেন জটিলতা তৈরি না হয়, সিভিয়ারে না হয়, সেইটিকে একটু লক্ষ্য রাখতে হবে, সাবধান থাকতে হবে। আরেকটা কথা যেটা হচ্ছে যে দীর্ঘদিন এনএসআইড খাওয়া, তো ডেঙ্গু রোগীরা আজকাল কিন্তু এনএসআইডটা পরিহার করে। আমাদের দেখা যায় যে অন্য কোনো কারণে এনএসআইড জাতীয় ঔষধ, যেগুলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আমরা বলি, যেমন আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন সোডিয়াম, ডাইক্লোফেনাক, তারপরে এই জাতীয় ওষুধগুলোকে আমরা বলি এনএসআইড বা ব্যথানাশক ওষুধ। এরা কিন্তু যাদের ব্যথা থাকে তাদের ব্যথাকে বেশ আরাম দেয়। তো চিকুনগুনিয়ার রোগীরা ব্যথানাশক ওষুধ খেতে হয়, কিন্তু দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ এই এনএসআইডগুলো খাওয়ার কারণে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। এর ভিতরে সবচাইতে প্রথম হচ্ছে আমাদের পেটের সমস্যা, জিআই আপসেট। এরা পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিক আলসার করে। গ্যাস্ট্রিক আলসারের সিকুয়েলি হিসাবে ব্লিডিং হতে পারে, রক্ত বমি কিংবা রক্ত পায়খানা হতে পারে, পারফোরেশন হয়ে যেতে পারে, স্টমাক ফুটা হয়ে যেতে পারে। এই দুটি হচ্ছে সবচাইতে মারাত্মক। সবচাইতে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এদের কোনো ওয়ার্নিং দিয়ে আসে না। রুগীর আগের থেকে পেট জ্বালাপোড়া করে, গ্যাস্ট্রিকের সমস্যা মনে হবে, তারপরে পারফোরেশন হবে, ব্লিডিং হবে, এমনটা নাও হতে পারে। সাইলেন্টলি চুপচাপ এনএসআইড খাচ্ছে, হঠাৎ দেখা গেল তার রক্ত বমি শুরু হয়ে গেল, অথবা হঠাৎ করে পেট ফুটা হয়ে গেল। সেই জন্য এনএসআইড জাতীয় ওষুধগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটা ওষুধ, কারণ ব্যথা তো কেউ সহ্য করতে চায় না, কিন্তু দীর্ঘদিন আমরা এই ব্যথানাশকগুলো ব্যবহার করতে চাই না, করি না, এর বিকল্পতে যাওয়ার চেষ্টা করি। আবার এর ভিতরে কিছু ব্যথানাশক ওষুধ আছে যেগুলো লেস জিআই আপসেট করে, যেমন হচ্ছে ইটেরোকক্সিব জাতীয় ওষুধগুলো, এগুলো স্টমাকের উপরে ক্ষতিকারক প্রভাব কম।
তাহলে জিআই আপসেট করা ছাড়া এই এনএসআইডগুলো আরেকটাই হচ্ছে এরা কিডনি ড্যামেজ করে। দীর্ঘদিন ব্যবহারের কারণে দেখা যায় আস্তে আস্তে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। বলেন যে কোমরবিড ফ্যাক্টর যাদের আছে তাদের মধ্যে যদি কিডনি প্রবলেম থাকে তাহলে কিন্তু আসলে এটা আরো বেশি সাবধানতার সাথে তখন নিতে হবে। যদি কিডনির সমস্যা থাকে আমরা চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য, আর যাদের প্রয়োজন হবে তাদের কিছু কিডনি ফ্রেন্ডলি এনএসআইড আছে, আমরা সেগুলোকে ইউজ করব। স্যার আমরা যেহেতু শেষের দিকে আছি আমাদের প্রোগ্রামে এবং আমাদের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে ডেঙ্গুর এই ধরনের সমস্যাগুলো থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি এবং তা না হয় সেভাবে আসলে কি ব্যবস্থা নিতে পারি। এক্ষেত্রে স্যার প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সম্পর্কে এখন যেহেতু অনেক ভাস্ট হয়েছে এই বিষয়গুলো নিয়ে বারবার কথা বলা হচ্ছে, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কি কি নেওয়া উচিত। ডেঙ্গু প্রতিরোধ মানে ডেঙ্গু যেন না হয়, এটাই তো আমাদের করতে হবে। তাহলে এটা করার জন্য যেহেতু ডেঙ্গুর কোনো চিকিৎসা নাই, স্পেসিফিক চিকিৎসা নাই, আমাদেরকে ডেঙ্গুর ট্রান্সমিশনটা বন্ধ করতে হবে। তাহলে ডেঙ্গু ট্রান্সমিশন কিভাবে হয়? ডেঙ্গু আক্রান্ত রোগীর গায়ে যখন ভাইরাসটা থাকে, কোনো একটা মশা তাকে যদি কামড় দেয়, সেটা ভাইরাসটা মশার শরীরে যায়, সেই মশার থেকে এটা আবার আরেকজনের কাছে যায়। মানে সমস্যা হচ্ছে এই মশা যদি ইনফেকশন নেওয়ার পরে অন্যকে না কামড়ায়, তারপরেও তার ডিমের থেকে কিন্তু আবার এই ডেঙ্গু ছড়াতে পারে। তাহলে আমাদের যে ডেঙ্গু প্রতিরোধের জন্য আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের প্রিকশন নিতে হবে, আমাদের সামাজিক পর্যায়ে নিতে হবে, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে প্রিকশন নিতে হবে। এটা কিন্তু কারো একার পক্ষে সম্ভব না। তাহলে প্রথম হচ্ছে যদি আমি ব্যক্তি পর্যায়ে চিন্তা করি, আমার ঘরে যদি ডেঙ্গু আক্রান্ত রোগী থাকে তাকে সবসময় আমি মশারির ভিতর রাখবো, যেন কোনো মশা তাকে কামড় দিয়ে আবার ইনফেক্টেড হয়ে অন্যকে ছড়াতে না পারে। এটা দিন রাত কিন্তু 24 ঘন্টা। এবং একটা সমস্যা হচ্ছে যে ডেঙ্গু মশা কিন্তু দিনেই কামড়ায় বেশি, বিশেষ করে খুব সকালে আর সন্ধ্যার দিকে, এছাড়া দিনের যে কোনো সময়। তাহলে আমরা চিন্তা করি দিনের বেলা কি হবে, দিনের বেলা মশারি ছাড়া ঘুমিয়ে থাকি। তাহলে দিনের বেলা আমাদের ডেঙ্গু আক্রান্ত রোগীকে মশারির ভিতর রাখতে হবে। আমরা যারা সুস্থ আছি তাদেরও যদি আমরা দিনের বেলা ঘুমাই, মশারিটা নিয়ে ঘুমানো উচিত। বিশেষ করে যেগুলো ইনসেকটিসাইড ট্রিটেড মসকিটো নেট আছে, যেগুলো সাধারণ যে মশারি আছে সেগুলো কিন্তু অতটা প্রতিরোধ করতে পারে না। তো এই যে মেডিসিন ট্রিটেড এগুলো ব্যবহার করাটা ভালো। এছাড়া দিনের বেলা আমাদের কাপড় চোপড়গুলো আমরা যেন ফুল স্লিভ কাপড় পরি, একটু মোজা পরে থাকি, যেন আমাদের শরীরে খোলা জায়গা মশা কামড় দেওয়ার জন্য না পায়। যদি সেটা না করতে পারি, আমরা যেন মসকিটো রিপেলেন্ট ক্রিম ব্যবহার করতে পারি, যেগুলো মশাকে দূরে রাখে। মশার কয়েল ব্যবহার করতে পারি। ঘরের ভিতরে আমরা মসকিটো স্প্রে করতে পারি, মসকিটো কিলার যে স্প্রে আছে সেগুলো করতে পারি। এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনের জন্য প্রয়োজন। পানি জমে থাকে ওই যে বাসা বাড়িতে, সেটাই আমি বলছিলাম যে মশা, এই যে এডিস মশা, এরা কিন্তু মানুষের কাছাকাছি থাকতে চায়, কারণ এদের বাঁচার জন্য রক্ত প্রয়োজন। তাহলে আমার কাছাকাছি এরিয়াতে আমি যেন মশাকে বাড়তে না দেই। ঘরের ভিতরে ফুলের টব আছে কিংবা কোনো কন্টেনারে পানি আছে, এটা একদিন পর পাল্টে ফেলতে হবে। গাছের নিচে টবের উপরে যেন পানি জমে না থাকে, এমনভাবে পানি দিতে হবে যেন এটা পুরোটা সোক করে যায়। আর কোথাও পানির রিজার্ভার যদি আমার থাকে, পানির রিজার্ভারগুলোকে সবসময় ঢেকে রাখতে হবে। আমি যদি আমার ঘর এবং আমার ঘরের আশেপাশটাকে প্রোটেক্টেড রাখতে পারি, অনেক দূর থেকে মশা কিন্তু এসে সাধারণত কামড়ায় না, আশেপাশের গুলোই ওখানে করে। উত্তরার মশা এখানে এসে কামড় দিবে না। সো আমরা যদি আমাদের পরিবেশটাকে ব্যক্তি পর্যায়ে প্রত্যেকে যদি আমরা আমাদের পরিবেশটাকে ঠিক রাখি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই উন্নতি হয়ে যাবে। তারপরে কমিউনিটি বেসিসে আমাদেরকে আরেকটা কথা এখানে বলতে হবে, যেন হাসপাতালগুলোতে যখন ডেঙ্গু রোগী থাকে, প্রত্যেক ডেঙ্গু রোগীকে অবশ্যই সমস্ত দিন মশারির ভিতর রাখতে হবে। এটা হচ্ছে আমরা ট্রান্সমিশনটাকে তাহলে কমাতে পারবো। আর আমাদের যদি কমিউনিটি লেভেলে কাজ করার ব্যাপার আসে, আমাদের কমিউনিটিতে লোকালিটিতে যেগুলো নর্দমাগুলো আছে, যেগুলোতে ওই কন্টেনারগুলো খোলা পড়ে আছে, গাড়ির পরিত্যক্ত টায়ার পড়ে আছে, এগুলো কমিউনিটি ওয়ার্কার দিয়ে, অথবা আমাদের যদি থাকে আমাদের সিটি কর্পোরেশনের ওয়ার্কার আছে, লোকালি আমরা এই যে আমার কমিউনিটিটাকে আমি যদি পরিষ্কার রাখি, আমি জলাবদ্ধ হইতে না দেই। এখানে একটা বাড়ির কনস্ট্রাকশনের কাজ চলছে, তার বিরাট একটা হাউস আছে, হাউসটাকে আমরা ঢেকে রাখি। যদি ঢাকতে না পারি, কোনো ইনসেকটিসাইড দিয়ে রাখলাম যেন ওখানে আমার মশা জন্মাতে না পারে। এখানে এডিস মশার ডিমগুলো কিন্তু কন্টেনারের গায়ে লাগানো থাকে,
এবং এরা দীর্ঘদিন সার্ভাইভ করতে পারে, ইভেন শুকিয়ে গেল এই সিজনে মশার ডিম সামনের সিজনেও কিন্তু হ্যাচ আউট করতে পারে। সো আমরা স্যার যেহেতু একদমই আজকের শেষ পর্যায়ে আছি, স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আজকে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ বাংলা ভিশনকে। আমার এই কথায় যদি কিছু মানুষের উপকার হয়, কিছু সচেতন হয়, আমি শেষ কথা একটাই বলবো যে জ্বর হলে ভয় পাবেন না, অপ্রয়োজনীয় ওষুধ খাবেন না। ঘরের জন্য আপনারা যদি ওভার দি কাউন্টার ইউজ করতে চান, প্যারাসিটামল জাতীয় ঔষধ হচ্ছে আপনাদের লিমিট। এর বাইরে কোনো ঔষধ আপনারা দোকান থেকে কিনে দয়া করে খাবেন না। কোনো টেস্ট অযথা আপনারা করাবেন না। আমরা এমন অনেক পাই, রুগী চলে আসে 2 দিনের জ্বর, তার সিবিসি করা হয়ে গেছে, অ্যান্টিজেন করা হয়ে গেছে, অ্যান্টিবডি করা হয়ে গেছে, টাইফয়েডের টেস্ট দেওয়া হয়ে গেছে। তো এই টেস্টগুলো কিন্তু ডক্টর শরণাপন্ন হয়ে আসলে তার সাজেশন অনুযায়ী তার সাজেশনটা প্রথম থেকেই নেন। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানে আজকে আমরা ডেঙ্গু নিয়ে অনেক কথা বলেছিলাম। যারা আশা করি দেখেছেন, অনেক কিছু জানতে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।